আমরা অনেক সময় খেলি না বাচ্চার সাথে যে পিকাবু বা এরকম করে তালি দেই, কিন্তু বাচ্চা হাসছে না, ওইটাতে রেসপন্স করছে না। ওর হয়তো অটিজম নেই বাচ্চাটার, কিন্তু ওর ডেভেলপমেন্টাল ডিলে আছে। ও যখন আলাদা থাকে, স্কুলে চলে যায়, তখন এটা ওর কাছে প্রচন্ড ভয়ের একটা বিষয় হয়ে যায়। সেটাকে বলি সেপারেশন এংজাইটি ডিসঅর্ডার। আসসালামু আলাইকুম, আমি ডক্টর হুমায়রা শাহজাহান রিদি। আজকে আপনাদের সামনে আসলাম একটা ইম্পর্টেন্ট বিষয়ে আলাপ করতে। আমি যে বিষয়টা নিয়ে আজকে আসলে কথা বলতে চাচ্ছি, আমি চেম্বারে খুব এই বিভিন্ন বয়সের বাচ্চাদের ক্ষেত্রে এই সমস্যাটা আসলে আমি দেখছি। বাবা মারা খুবই উদ্বিগ্ন হয়ে আসছেন আমাদের কাছে। আমি আসলে এই জন্য ভাবলাম যে এই বিষয়টা নিয়ে, পার্টিকুলারলি সামাজিক দক্ষতা বিষয়ক এই বিষয়টা নিয়ে আসলে কথা বলতে চাই। দেখা যায় যে বিভিন্ন বয়সে বিভিন্ন অভিভাবকরা আমাদের কাছে আসেন কিছু সমস্যা নিয়ে। যেমন খুব ছোট বাচ্চাদের অভিভাবকরা আসেন যে প্রবলেমের কথা বলেন আমাদেরকে এসে, যে বাচ্চাটা কারোর সাথে খেলে না, অন্য কোনো বাচ্চাদের সাথে খেলে না, ও নিজের মতো করেই খেলে। কোনো বাবা মা আসেন এভাবে, দেখা যায় বাচ্চাটা 9-10 বছর বয়স, স্কুলে গিয়ে কারোর সাথে মিশছে না, খুব একা একাই থাকছে। কিন্তু স্কুলের বাইরে গিয়ে হয়তো অনেকের সাথেই মিশছে অথবা মিশছে না। আবার কিছু কিছু বাবা মারা আছেন যারা আমাদেরকে কিশোর কিশোরী, যখন ধরেন 15-16 বছর বয়সের বাচ্চাদেরকে নিয়ে যখন আসেন, কিশোরদেরকে নিয়ে কিশোরীদেরকে নিয়ে আসেন, তখন আমাদেরকে বলেন যে বাচ্চা আসলে স্কুলে যেতেই চায় না, একেবারেই স্কুল পছন্দ না, কলেজে যেতে চায় না, বা কি করে বাসার মধ্যে রুমের মধ্যে দরজা লক করে সব সময় ফোন নিয়ে বা ল্যাপটপে গেমস নিয়ে বা ইন্টারনেট নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকে, নিজের মতো করে থাকে, কিন্তু অন্য কোনো ফ্রেন্ডস নেই, কারোর সাথে মিশতে চায় না। নতুন একটা পরিবেশে গেলে সে খাপ খাওয়ায় নিজেকে নিতে পারে না, অন্যদের সাথে মিশতে গেলে খুব সমস্যা হয়। এই ধরনের কিছু সমস্যা নিয়ে, যেই সমস্যাগুলোকে আমরা বলতে পারি যে সামাজিক দক্ষতার সমস্যা বা সোশ্যাল স্কিলের প্রবলেম, এই বিষয়গুলো নিয়ে আমাদের কাছে আসেন। আমার একটা বাচ্চা, যে বাচ্চাটা সামাজিকভাবে আসলে মিশতে হয়তো পারছে না, ওর হয়তো বন্ধু নেই, বা বন্ধু থাকলেও বন্ধুত্বটাকেও চালিয়ে যেতে পারছে না। দেখা যাচ্ছে যে বন্ধুদের সাথে ঝগড়া লেগে যাচ্ছে, বা কোনো একটা কারণে বন্ধুত্বটা নষ্ট হয়ে যাচ্ছে, বারবার একই জিনিসই হচ্ছে। এই বিষয়গুলো আসলে কেন হয়? দেখা যায় যে অনেকগুলো কারণে, বয়স থেকে বয়সের ভিত্তিতে এটা অনেকগুলো কারণ আছে, যে কারণগুলোতে এই সামাজিক দক্ষতার বা এই সমস্যাগুলো তৈরি হয়ে থাকে। তো প্রথম যে বিষয়টা হচ্ছে, আমি অভিভাবকদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, আপনারা একজন প্যারেন্ট বা একজন বাবা বা মা হয়ে আপনারা কিভাবে বুঝবেন, এবং দ্বিতীয়ত আমি বলবো যে আপনারা কি করবেন। প্রথম বিষয়টা হচ্ছে, আপনারা কিভাবে বুঝবেন যে এখানে একটা সমস্যা হচ্ছে। তো যদি আমি একদম ছোট বাচ্চাদের ক্ষেত্রে বলি, যে সামাজিক দক্ষতার এই বিষয়টা একদম 0 থেকে বা জন্মের পর থেকে 2 বছর বয়স পর্যন্ত এই সোশ্যাল স্কিল বা সামাজিক দক্ষতার বিষয়ে কিছু মাইলস্টোন আছে। মাইলস্টোন বলতে বোঝাচ্ছি যে এই বিষয়গুলো এই বয়সের বাচ্চাদের আসলে বয়সের সাথে সাথে ওদের এই দক্ষতাটা থাকা উচিত। তো যদি দেখি যে আমার বাচ্চা হয়ে গিয়েছে ওর 6 সপ্তাহ, মানে 1.5 মাস থেকে 2 মাস হয়ে গিয়েছে, কিন্তু বাচ্চাটা আসলে কারো মানে অনেক, বা এর পরবর্তীতে 3-4 মাস 5 মাস ও নাম ধরে ডাকলে ও তাকাচ্ছে না। আরও ছোট বয়সে আমি বলতে পারি যে সোশ্যাল স্মাইল থাকে না। হ্যাঁ, দেখা যায় যে 6 সপ্তাহ থেকে 8 সপ্তাহ পর্যন্ত বাচ্চাকে আমরা অনেক সময় খেলি না বাচ্চার সাথে যে পিকাবু বা এরকম করে তালি দেই, কিন্তু বাচ্চা হাসছে না, ওইটাতে রেসপন্স করছে না। তো এই ধরনের সমস্যাগুলো যদি হয়, অনেক সময় দেখা যায় যে 9 মাসের পর থেকে বাচ্চাদের, এই ছোট্ট বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে ওরা একটা কথা বললে কথার উত্তরে ওর আরেকটা শব্দ বা একটা বর্ণ তো পারে না, মানে একটা শব্দ বলবে, সেই শব্দটাও আসলে ওরা কোনো কিছুই বলছে না, অন্যদিকেই তাকিয়ে আছে। এই বিষয়গুলো যদি দেখেন, সেই ক্ষেত্রে এটা খুব ওয়ার্নিং। আমরা বলবো যে হয়তো ওর বয়স অনুযায়ী ওই মাইলস্টোনটা বা সোশ্যাল স্কিল, সামাজিক দক্ষতাটা ওর থেকে ও পিছিয়ে আছে একটু। আচ্ছা, এখন এই যে পিছিয়ে আছে, এই জিনিসটা এই বয়সটাতে আসলে কেন হয়ে থাকে? এই বয়সে আসলে অনেকগুলো কারণ, শারীরিক কারণ, মানসিক কারণ, দুটোই হতে পারে। এমনকি ধরেন এই ধরনের কোনো বিষয় প্রথমে হয় নাই, ওকে কিভাবে বাচ্চাটাকে প্রতিপালন করা হচ্ছে, প্যারেন্টিংটা কিভাবে যাচ্ছে। অনেকে দেখি আমরা এসে বলে যে বাচ্চাকে খাওয়ানোর সময় সারাক্ষণ ফোন দেখায় খাওয়ান,
বা এরকম ফোন টিভি ছেড়ে রাখে, মাও কাজ করতে থাকে, বাচ্চাও টিভি দেখতে থাকে, নিজের মতো করেই থাকে। তো এইরকম যখন হতে থাকে, বাচ্চাদের যেহেতু টিভি বা স্ক্রিনটা হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশন বা পাক্ষিকভাবে যোগাযোগ হচ্ছে, ওই সাইড থেকে তো কোনো যোগাযোগের সুযোগ নেই, ও কন্টিনিউয়াসলি বা বারবার দেখছেই। তো তখন হয় কি যে বাচ্চার এই ধরনের একটা ইন্টারাকশন বা আরেকজনের সাথে পারস্পরিক যেই একটা সম্পর্কর ক্ষেত্রে এই যে একটা দক্ষতা আছে, সেটা একদম ছোট্টবেলা থেকেই তৈরি হয় না। দেখা যায় যে বাচ্চা কোনো কথা বলে না। বাচ্চার এরকমও হতে পারে অনেক সময় বাচ্চার ক্ষেত্রে বাচ্চার কানের সমস্যা, হিয়ারিং প্রবলেম আমরা বলি, ভিজুয়াল প্রবলেম বা চোখের সমস্যা আছে, সে কিন্তু এজন্য রেসপন্স করছে না বা সাড়া দিচ্ছে না। অনেক সময় সেন্সরি মডালিটি প্রবলেম, হ্যাঁ, ওই জিনিসটাকে বুঝতে পারছে না, সেটার জন্য হতে পারে। কিছু মানসিক রোগের কারণে হতে পারে, যেমন অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। অটিজমের ক্ষেত্রে এইটা একটা অনেক ইম্পর্টেন্ট সাইন, আমরা বলি রেড ফ্ল্যাগ সাইন। তারপর দেখা যায় যে ডেভেলপমেন্টাল ডিলে, যে ওর হয়তো অটিজম নেই বাচ্চাটার, কিন্তু ওর ডেভেলপমেন্টাল ডিলে আছে। অন্যান্য বিভিন্ন সেক্টর আছে আমাদের বৃদ্ধির, যেমন মোটর বা চলাফেরার ক্ষেত্রে, হ্যাঁ, তারপর স্পিচ বা মুখে কথা বলার ক্ষেত্রে, অনেক সময় এই সোশ্যাল বা সামাজিক দক্ষতার ক্ষেত্রে। তো এই বিভিন্ন রকমের দিক আছে। এর মধ্যে এই সামাজিক দক্ষতার বিষয়টাতে দেখা যাচ্ছে যে ওর কোনো সমস্যা ও পিছিয়ে আছে। এরকম বেশ কিছু সমস্যার কারণে দেখা যায় অ্যাটাচমেন্ট ডিসঅর্ডার, বিভিন্ন রকমের রোগ আছে যেটা খুব ছোট বয়সেই আসলে হতে পারে। তো এই বিষয়গুলো তো আমরা পারতপক্ষে বাসায় আমার বাবা মা, আমরা যারা আসলে এত বেশি জানি না মানসিক রোগগুলো সম্পর্কে, অন্ততপক্ষে এতটুকু কিন্তু আমরা বুঝতে পারি যে হ্যাঁ, এই বয়সে এইটুকু সময়টা হওয়া উচিত, কিন্তু হচ্ছে না। সো এটা এখন একটা চিন্তার বিষয়। আমি যদি আরেকটু বড় বাচ্চার দিকে যাই, যেমন ধরেন প্রি স্কুলার বা টডলার্স আমরা বলি, ধরেন প্রি স্কুলার্স কারা, যারা হচ্ছে 5 বছর পর্যন্ত বয়সের বাচ্চা। তো এই যে বাচ্চা হয়তো আমরা প্রি স্কুলে দিচ্ছি বা ডে কেয়ারে দিচ্ছি, অথবা দিচ্ছি না, অথবা কোনো কোনো স্কুলেও দিচ্ছি, এই সময় বাচ্চাদের ক্ষেত্রে আমরা কি আশা করি, মাইলস্টোন অফ ডেভেলপমেন্ট বা সোশ্যাল ডেভেলপমেন্টটা কি? যেমন আমরা এক্সপেক্ট করি এই বাচ্চারা ওরা কোঅপারেটিভ প্লে বা কো প্লে করতে পারবে, মানে আরেকটা বাচ্চার সাথে একসাথে মিলে খেলাধুলা করতে পারবে, ইমেজিনারি প্লে করতে পারবে। হ্যাঁ, মানে হচ্ছে ও কল্পনা করে করে একটা জিনিস খেলছে, যে তলোয়ার দিয়ে খেলছে, মনে করছে যে সামনে প্রতিপক্ষ আছে, তলোয়ার দিয়ে খেলছে, এটা এক ধরনের ইমেজিনারি প্লে। তো এই ধরনের খেলাগুলা ওর খেলতে পারার কথা, ওর অন্য আরেকটা বাচ্চার সাথে একসাথে মিলেমিশে খেলার কথা, শেয়ারিং করার কথা, বা টেকিং টার্নস, বা যেমন ধরেন আমার পরে ওর খেলার কথা, আমি ওয়েট করছি, এই বিষয়গুলো করার কথা। কিন্তু আমি দেখছি যে বাচ্চা এই বিষয়গুলো করছে না। তো এই সময়টায় এই বিষয়গুলো না করার পিছনে আসলে কারণ কি হতে পারে? আমি যদি বলে যাই যে কিছু সমস্যা, মানসিক রোগ, যেমন অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার আবার চলে আসে, এই বিষয়গুলো দেখা যায় যে ঘাটতি থাকে। তারপর এডিএইচডি, হ্যাঁ, এই এডিএইচডি নামক মানসিক রোগটাতেও দেখা যায় যে বাচ্চারা এই অতি চঞ্চলতার কারণে বা ইম্পালসিভিটি আমরা বলি, যে হঠাৎ করে একটা জিনিস করে ফেলার কারণে দেখা যায় যে আরেকটা বাচ্চার সাথে ও খেলতে পারে না, ও টার্ন নিতে পারে না, আরেকজনের জন্য যে ওয়েট করবে সেটাও পাচ্ছেন। আবার আমরা বিভিন্ন রকমের অন্যান্য কিছু এনজাইটি ডিসঅর্ডার আছে, যে অতিরিক্ত ওর মানে উদ্বিগ্ন থাকে, এটা টেনশন জনিত একটা রোগের আকারে চলে গিয়েছে, সেপারেশন এনজাইটি ডিসঅর্ডার। বিশেষ করে মায়ের সাথে ও সেপারেটেড থাকতে পারে না, ও যখন আলাদা থাকে, স্কুলে চলে যায়, তখন এটা ওর কাছে প্রচণ্ড ভয়ের একটা বিষয় হয়ে যায়, সেটাকে বলি সেপারেশন এনজাইটি ডিসঅর্ডার। যখন এটা খুব মারাত্মক আকার ধারণ করে, তো ওই সময় সে স্কুলে গিয়ে কারোর সাথে মিশবে না, তার মাথার মধ্যে একটাই টেনশন হচ্ছে, আমার মা কোথায়, আমি মাকে পাচ্ছি না, মার কি হয়ে যাবে। তো এই বিষয়গুলো। সোশ্যাল এনজাইটি ডিসঅর্ডার, মানুষের সাথে মিশতে গেলে ওর সমস্যা। সিলেক্টিভ মিউটিজম, মানে ও হয়তো বাসায় খুব প্রাণোচ্ছল একটা বাচ্চা, কিন্তু ওখানে গেলে, স্কুলে গেলে বা নির্দিষ্ট জায়গায় গেলে, সামাজিক কোনো একটা জায়গায় গেলে দেখা যাচ্ছে যে ও একদম চুপ, কোনো কথা বলছে না। তো এই ধরনের কিছু একগুচ্ছ রোগ আছে মানসিক, যেগুলো হচ্ছে অতিরিক্ত উদ্বেগজনিত রোগ, এনজাইটি ডিসঅর্ডার বলি, সেগুলোতে দেখা যায় যে এই ধরনের সমস্যা হতে পারে। স্কুল ফোবিয়া হতে পারে, যেখান থেকেও এই ধরনের সমস্যাটা তৈরি হচ্ছে।
তাছাড়া স্কুলে অনেক সময় দেখা যায় যে অন্যান্য বাচ্চার সাথে ও যে পড়াশোনাটা করার দরকার অন্যান্য বাচ্চারা পারছে, ও পারছে না, কারণ স্পেসিফিক লার্নিং ডিসএবিলিটি ওর আছে। ও খুব মানে ওর বুদ্ধি অন্য দিক থেকে ভালো, ওর অন্য কোনো লক্ষ্য নেই, কিন্তু ও পড়তে বসতে গেলেই ওর দেখা যায় যে ওর কোনো গ্রামারের কোনো সমস্যা হচ্ছে, অথবা ও কোনো একটা কিছু বুঝতে ওর সমস্যা, ম্যাথসে ওর সমস্যা, অঙ্কের সমস্যা। তো এই সমস্যাগুলো পড়াশোনার ক্ষেত্রে ওর খুব বেশি। স্পেসিফিক লার্নিং ডিসএবিলিটি, সোশ্যাল কমিউনিকেশন ডিসঅর্ডার, হয়তো অটিজম না, হ্যাঁ, যে ওর কোনো অন্যরকম আচরণগুলো ওর হয়তো নেই, কিন্তু শুধু কমিউনিকেশনই করতে পারছে না, ওইখানে ওর সমস্যা। ও কিভাবে কথা বলতে হবে, কিভাবে আচরণ করতে হবে, এই বিষয়গুলো ও বুঝতে পারে না। কাজেই এই ধরনের বিভিন্ন রকমের রোগ আছে, আরও অনেকগুলো রোগ আছে, যেই সমস্ত রোগগুলোর কারণে দেখা যায় যে একটা বাচ্চা মিশতে পারছে না, বন্ধুত্ব করতে পারছে না, এবং যখন করতে পারছে না তখন হচ্ছে আমরা দেখছি যে ওর বন্ধু নেই, ও কারোর সাথে মিশে না, স্কুলে যেতে চায় না, স্কুল রিফিউজাল। তারপরও পরবর্তীতে আমরা যদি যাই যে মিডল চাইল্ডহুডের একটা বাচ্চা, যেমন ধরেন বয়স আমি বলতে পারি যে ওর 6 বছর থেকে 12 বছর বয়স পর্যন্ত, এই বয়সের বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু আগে হয়তো মোটামুটি ছিল, আমি এত কিছু বুঝিনি, আমার বাচ্চা মোটামুটিভাবে চলেছে আমি ভেবেছি, কিন্তু এখন আমার বাচ্চার বয়স এরকম, আমি দেখছি যে ও কোনোভাবেই ও স্কুলে বন্ধুত্ব করতে পারছে না, বন্ধুত্ব মেনটেন করতে পারছে না, বা চালিয়ে যেতে পারছে না, বা এই ধরনের সমস্যাগুলো হচ্ছে। স্কুলে যেতেই চায় না, স্কুলে যাওয়ার সময় নানান বাহানা, পেট ব্যথা, মাথা ব্যথা, এই ধরনের সমস্যাগুলো হচ্ছে। তো এই যে এখানে কি সমস্যাগুলো কিন্তু অনেক হতে পারে, এর মধ্যে খুব কমন যে সমস্যাগুলো আসলে হয়, এখানেও এংজাইটি ডিসঅর্ডারগুলো খুব দেখি আমরা অনেক বেশি এই সময়টায় হয়। দেখা যায় যে অনেক সময় ট্রমা, হ্যাঁ, কোনো রকমের ট্রমা, যেমন বাড়ির পরিবেশের সমস্যা, বাসার মধ্যে নানান ধরনের সমস্যা হচ্ছে, বাবা মার সম্পর্ক ভালো না, বাবা মা ডিভোর্স হয়ে গেছে, বা অন্য কোনো ধরনের এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, বাবা মার মধ্যে খুব ডোমেস্টিক ভায়োলেন্স বা খুব খারাপ ধরনের সম্পর্ক, মারামারি হচ্ছে, বাচ্চাকেও মারা হচ্ছে, এই ধরনের নানান বিষয়, সেই বিষয়গুলো থেকে ওর মধ্যে আস্তে আস্তে তৈরি হচ্ছে এংজাইটি বা টেনশন, ওর মধ্যে তৈরি হচ্ছে নানান ধরনের বিষণ্ণতা, ডিপ্রেশন, ওর মধ্যে তৈরি হচ্ছে মানুষ নিয়ে ভয়, হ্যাঁ, একটা মিসট্রাস্ট, মানুষকে বিশ্বাস করতে পারছে না, হ্যাঁ, এই ধরনের কিছু বিষয়। হয়তো স্কুলেও কোনো প্রবলেম হতে পারে, যেটা যেমন আমরা বলতে পারি বুলিং হচ্ছে, হয়তো ও একটু স্টাটারিং, ও হয়তো একটু তোতলায় বাচ্চাটা, কিন্তু এটার জন্য বাসায় খুব ধরনের নানান সমস্যা হচ্ছে, মানুষকে অনেক কথা শোনাচ্ছে, তাই ও কারোর সাথে মিশতে চায় না, গুটিয়ে ফেলছে নিজেকে। এই আস্তে আস্তে গুটিয়ে ফেলার কারণে দেখা যাচ্ছে যে ওর সামাজিক দক্ষতাগুলোও তো তৈরি হচ্ছে না। কাজেই যেমন করে সামাজিক দক্ষতার অভাবে অনেকগুলো রোগ আসলে হতে পারে, তেমন অনেকগুলো রোগের কারণেও সামাজিক দক্ষতা কিন্তু কম হতে পারে, একটা আরেকটার সাথে পরিপূরক বা একটা সাইকেলের মতো চলতে থাকে। তো এই ধরনের বিষয়গুলো যদি দেখেন, যে আসলে এই প্রবলেমগুলো অ্যারাইজ হচ্ছে, মাইলস্টোন কিন্তু এইটাই যে বাচ্চা এখন এই সময়টায় কিছু কিছু কনফ্লিক্ট রিজলভ করতে পারবে, মানে বাচ্চা ফ্রেন্ডের সাথে একটু প্রবলেম হচ্ছে, সে নিজের চেষ্টা করবে প্রবলেমটাকে সলভ করার, প্রতিদিন এসে বাবা মাকে বিচার দিচ্ছে না, নিজেই 2-3টা প্রবলেম হয়তো আড়ি হয়েছে, ভাব হয়েছে, এই ধরনের জিনিসগুলো, ও ঝগড়া করেছে, ঝগড়া নিজেই মিটাচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে এই বয়সটাতে নর্মাল। এই বয়সটাতে নর্মাল হচ্ছে ও বন্ধুত্বর মানেটাকে একটু একটু করে বোঝা শুরু করেছে, ওর বেস্ট ফ্রেন্ডস হচ্ছে। সো এই বিষয়গুলো যখন দেখি আমরা তখন, এবং ওর এই বন্ধুত্বের জন্যই হয়তো স্কুলে যেতে ওর ভালো লাগছে, এই বিষয়গুলো এই সময়টাতে দেখা যায় যে হ্যাঁ, দক্ষতা অনুযায়ী ওর থাকার কথা, কিন্তু কোনো কারণে যদি দেখি যে না, বাচ্চাটার এই সমস্যাগুলো হচ্ছে, আমরা তখন যেন এগুলোকে খুব নর্মালি বা স্বাভাবিকভাবে না নিই। এর পরবর্তীতে আমি যখন যাব যে আরেকটু বড়, যেমন ধরেন টিনেজার বা অ্যাডোলেসেন্ট বা কিশোরী, এই বয়সটাতেও আমি অনেক পেশেন্ট পাচ্ছি আসলে আমার কাছে, খুব দুঃখজনকভাবে হলেও এটা সত্যি যে অনেক সময় আমাদের কাছে বাচ্চারাই আসে যে আমি পারছি না, আমি কারোর সাথে মিশতে পারি না, আমার এটাতে সমস্যা হয়, কারণ ওরা তখন কিন্তু বলতে পারে, আমি মানুষের সাথে মিশতে গেলে আমি কিভাবে বলবো কথা, আমি বুঝে উঠতে পারি না। আবার অনেকে বাবা মারাই নিয়ে আসে, তো এই বয়সটাতে আসলে ওদের কি পারার কথা, এই বয়সটাকে তো বলে হচ্ছে বয়ঃসন্ধিকাল। তো এই সময়টাতে কিছু জিনিস ওদের ন্যাচারাল, যেমন ওরা একটু, ওদের মধ্যে তৈরি হয় সেলফ আইডেন্টিটি,
ওরা এখন মনে করে যে আমি কিছু জিনিস বুঝতে পারি, আমার নিজস্ব একটা ব্যাপার আছে, আমার নিজস্বতা বলে একটা ব্যাপার আছে, যে আমি কিছু সময় আমি একা থাকতে চাই, কিছু ফ্রেন্ড আমি নিজে সিলেক্ট করব। তো এই বিষয়টা এখানে এই সময়টা খুব জরুরি এই জন্য, কারণ দেখা যায় যে এই সময়টায় বাচ্চারা বিভিন্নভাবে ইন্টারনেটে অ্যাডিক্টেড হয়ে যায়, মোবাইল গেমিংয়ে অ্যাডিক্টেড হয়ে যায়। আমি প্রচুর পরিমাণে পেশেন্ট পাচ্ছি যে যারা আসলে গেমিং অ্যাডিকশন নিয়ে আমাদের কাছে বাবা মার আসছে, যে কয়েক ঘন্টার পর ঘন্টা সারা রাত ওরা আসলে ফোন নিয়ে বসে আছে, গেমস খেলছে, অপোজিট সাইড থেকে একটা গেম বিভিন্ন জায়গা থেকে কয়েকজন মিলে খেলছে বা নিজেই খেলছে, এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে আসলে আমাদের কাছে বাবা মারা আসে। তো কেন এইভাবে ওরা একা হয়ে গেল? এত বেশি একা তো হওয়ার কথা না। হ্যাঁ, একটু নিজস্ব টাইম ওরা স্পেন্ড করতে চাইবে, কিন্তু কাউকেই সহ্য হবে না, সারাক্ষণ নিজের মতোই থাকবে, গুটিয়ে নিয়েছে, এর পিছনে নিশ্চয়ই কোনো সমস্যা আছে, এটা আমাদের ভাবতে হবে। এই সময়গুলোতে কি হতে পারে? এই সময়গুলোতে রিলেশনশিপ ইস্যু হতে পারে। দেখা যায় যে এই সময় রিলেশনের ক্ষেত্রে দেখা যায় যে কাউকে পছন্দ হতে পারে, তখন দেখা যায় ওই রিলেশনটাকে সে মেনটেন করতে পারছে না, তখন দেখা যায় ওই রিলেশনশিপের মেনটেন করতে গিয়ে সমস্যাগুলোর কারণে ও বিভিন্ন রকমের মানসিক দ্বন্দ্বের মধ্যে পড়ছে, ও ডিপ্রেশন তৈরি হচ্ছে, ও নিজের সম্পর্কে ওর আত্মবিশ্বাস কমে যাচ্ছে, যেটাকে আমরা বলি পুয়ার সেলফ এস্টিম বা লো সেলফ এস্টিম। তখন নানান ধরনের সুইসাইডাল চিন্তা ভাবনাও আসতে পারে, অনেকের ক্ষেত্রে ডেলিভারেড সেলফ হার্ম বা হাত পা কাটাকাটি করছে। এই ধরনের বিষয়গুলো হচ্ছে কারণ ওর রিলেশনশিপটা মেনটেন করতে পারছে না। ওর ফ্রেন্ডদের সাথে হতে পারে বা কাউকে পছন্দ হয়েছে সেই ক্ষেত্রেও হতে পারে। এখন তো এই সমাজে এই জিনিসগুলো খুব কমন, এবং এই জিনিসগুলো আমরা বাবা মারা হয়তো আমরা নিজেরা এটাকে মেনে নিতে পারি না, কিন্তু দেখা যায় যে আমরা চাইতে না চাইতেও বাচ্চারা কিন্তু এই জিনিসগুলোতে অনেক সময় ইনভলভ হয়ে যায়। তখন প্রবলেমগুলো হয় যে বাবা মারা তখন কিন্তু বাচ্চাদেরকে দূরে সরায় ফেলতে পারি না, আমরা বাবা মা হয়ে আমরা কিন্তু তখন ঠিকই নিয়ে আসি যে আমার বাচ্চাকে বাঁচান। তো এই সময়টা আমাদের বুঝতে হবে কেন ও ফ্রেন্ডদের সাথে রিলেশন মেনটেন করতে পারে না, কেন কারোর সাথেই ওর সম্পর্ক গঠন হয় না। এটার পিছনে অনেকগুলো কারণ আছে, যেমন ধরেন অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। হ্যাঁ, আপনারা ভাবতে পারেন অটিজমের ক্ষেত্রে তো অন্যান্য অনেকগুলো লক্ষণ থাকবে, কিন্তু হাই ফাংশনাল অটিজম অথবা অটিজম আসলে কি আমরা খুব স্পেসিফিকভাবে ভাবি, তো এটা অনেক বড় একটা টার্ম, আমব্রেলা টার্ম আমরা বলি, একটা স্পেকট্রাম, মানে এটার অনেক ধরনের উপসর্গ বা প্রেজেন্টেশন থাকতে পারে। তো দেখা যায় যে কিছু ক্ষেত্রে অটিজমের বাচ্চাদের ক্ষেত্রে কিছু ওরা খুব রিজিড থাকে, ওরা খুব ফিক্সিটি থাকে, যে আমার এভাবেই হতে হবে, আমার বন্ধুর এভাবে করেই আমার জিনিসটাকে মেনে নিতে হবে, আমার বন্ধুর চিন্তাভাবনাগুলো আমার মতো করেই হতে হবে। যখন এই ফিক্সিটির জায়গাগুলো ও যখন ওর মতো করে জিনিসগুলোকে পায় না, ওরা হয়তো আর কোনো সমস্যা নেই, কিন্তু পড়াশোনা করছে, রেজাল্ট ভালো, তখন দেখা যায় এটা আমাদের চিন্তা করতে হবে যে এটা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার হতে পারে। হ্যাঁ, আমি অটিজমটার কথা বললাম, কিন্তু খুব কমন যে বিষয়গুলো আছে, যেমন এখানে ডিপ্রেশন, এই বয়সের বাচ্চাদের ক্ষেত্রে এখন প্রচুর পরিমাণে ডিপ্রেসিভ ডিসঅর্ডারগুলো কিন্তু আমরা পাচ্ছি, সুইসাইডাল থটস পাচ্ছি এটার থেকে পরিণতিতে। তারপর আমরা দেখি যে সোশ্যাল এংজাইটি ডিসঅর্ডার, বা মানুষের সাথেও মিশে কথা বলতে পারে না, পারফরমেন্স এংজাইটি, এই বিষয়গুলো খুব প্রমিনেন্ট। শুধুমাত্র ইন্টারনেট অ্যাডিকশন বা গেমিং অ্যাডিকশন, যেটা অতিরিক্ত ডিভাইস দেখার কারণে ওর হয়ে গিয়েছে, সেখান থেকে ও অন্য কারোর সাথে মিশে ইন্টারেস্ট পাচ্ছে না, কারণ এখানে ও খুব মজা পেয়ে যাচ্ছে, এফোর্ট দিতে হচ্ছে না বেশি। স্পেসিফিক লার্নিং ডিসএবিলিটি, আমি যেই রোগগুলোর কথা বললাম সেগুলারই কন্টিনিউটি, মানে সেগুলোই হয়তো এই বয়স পর্যন্ত চলে এসেছে, কিন্তু আমরা আগে রোগটাকে নির্ণয় করতে পারিনি বা আমরা বুঝতে পারি নাই, এরকমও হতে পারে। কাজে বিশাল একটা আমি বলবো ক্লাস্টার বা বিশাল গুচ্ছ অনেকগুলো রোগের কারণে এই সামাজিক দক্ষতাতে সমস্যা হয়ে যায়। এবং সামাজিক দক্ষতা বা সোশ্যাল স্কিলে যদি সমস্যা হয়, তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে আমরা তো বাচ্চাটাকে মানুষ করতে চাই, আমরা চাই আমার বাচ্চা বড় হবে, সে ভালো একটা জায়গায় সে চাকরি করবে, সে একটা স্বাবলম্বী জীবন যাপন করবে, তার একটা খুব সুখী সামাজিক জীবন হবে। কিন্তু যখন ছোট্টবেলা থেকে তার সোশ্যাল স্কিলে বা সামাজিক দক্ষতায় সমস্যাগুলো হয়ে যায়, তখন বড় হয়ে যায় যখন, তখন প্রতিটা পদে পদে সে এখানে সাফার করতে থাকে। কাজেই আমি যদি সেন্টার ফর চাইল্ড ডেভেলপমেন্ট, হ্যাঁ, সিডিসির একটা তথ্য আমি যদি আপনাদেরকে বলি, আমেরিকান সিডিসি ইউএসএ, সেটা হচ্ছে ওরা বলছে যে সোশ্যাল স্কিল সামাজিক দক্ষতার 90%, 100 ভাগের মধ্যে, তার মানে 100 জনের মধ্যে 90 জনের সোশ্যাল স্কিল ডেভেলপ হয়ে যায় 0 থেকে 5 বছরের মধ্যে।
কাজেই আমি যদি চাই একটা বাচ্চা, আমার বাচ্চার খুব সুন্দর সামাজিকভাবে দক্ষ হবে, সেক্ষেত্রে আমার কিন্তু যদি দেখি আমি যে কথাগুলো আজকে বললাম যে এই মাইলস্টোনগুলো বা এই বিষয়গুলো ওর মধ্যে নাই, তখন যেন আমরা নিজে নিজে বসে না থাকি। আমি প্রথমেই বলেছিলাম যে আমি কি করব, আমি কিভাবে বুঝবো এবং আমি কি করব, আমি দুটো ব্যাপার নিয়ে আলাপ করব। সো আমি কি করতে পারি, আমি আলাপ করব আমার ওর বাবার সাথে বা ওর মার সাথে আলাপ করব, বসে থাকবো না, আমি ভয় পাবো না যে সাইকিয়াট্রিস্টের কাছে যাব, কি বলি মনে করবে। হ্যাঁ, শিশু এবং কিশোর মনোরোগ বিশেষজ্ঞ আমরা কিন্তু এই বাচ্চাদের এই ধরনের বিষয়গুলোকে ডিল করি, এবং যখন ওকে অ্যাসেস করব বা ওকে সামগ্রিকভাবে দেখব, সেটা এই যে কোনো বয়সের বাচ্চাই আপনি যদি মনে করেন যে এই সমস্যাগুলো আছে, আমাদের কাছে নিয়ে আসুন। নিয়ে আসলে এই বিষয়গুলোকে ওভারঅল সব জায়গা থেকে ওকে অ্যাসেস করা হবে। হয়তো বাসায় বসে এটা আপনি হয়তো বুঝতে পারছেন না, যেটা খুব স্বাভাবিক। তখন ওকে পুরোপুরিভাবে অ্যাসেস করার পরে যেই সমস্যাগুলো ওর দেখা যাবে, সেই অনুযায়ী ওকে আমরা তখন থেরাপি দিব। যেমন বিভিন্ন সময় বিভিন্ন থেরাপি, স্পিচ থেরাপি, লার্নিং ল্যাঙ্গুয়েজ থেরাপি, হ্যাঁ, তারপর সোশ্যাল স্কিল থেরাপি, বিভিন্ন রকমের থেরাপি আছে, অকুপেশনাল থেরাপি, বিহেভিয়ারাল থেরাপি। তো এই যে অ্যাসার্টিভনেস ট্রেনিং, বিভিন্ন রকমের থেরাপি আছে, এবং প্রয়োজন ভেদে বিভিন্ন ধরনের রোগের ক্ষেত্রে রোগ নির্ণয় করার পরে অনেক সময় ওষুধ নেওয়া লাগতে পারে, সেক্ষেত্রে ওষুধেরও ব্যবস্থা আছে। কিন্তু চিকিৎসা কিন্তু আছে। আপনি যদি চিকিৎসা না নিয়ে ঘরের মধ্যে বসে থাকেন এবং চেষ্টা করেন যে না একা একাই ঠিক হয়ে যাবে, বেলা কিন্তু ফুরিয়ে যাচ্ছে, সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে। যেই সময় চলে যাচ্ছে সেই সময় আমার শিশু ক্ষেত্রে আর ফেরত আসবে না, আমিও তখন আর কোনোভাবেই কোনো কিছু করেই আসলে ফেরত নিয়ে আসতে পারবো না। কাজেই আমি সবার কাছে আসলে এটাই বলবো যে আপনারা অবশ্যই এইসব ব্যাপারগুলোতে খুবই সচেতন থাকবেন, কারণ বেলা ফুরানোর আগেই আমাদের একটা স্টেপ নিতে হবে।